রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহের চুচুড়া কাবাসডাঙ্গার বাড়িতে অন্নপূর্ণা পুজোয় উপস্থিত হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। পুজো দিয়ে ভোগ খেলেন। চাকরি বাতিল ইস্যু ঘোরাতে রামনবমীতে গন্ডগোল পাকানো হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল। রামনবমীতে অষ্টমিছিল হবে, যুগ যুগ ধরে হচ্ছে। যারা বলে রাম বাংলার না, তারা ঠিক বলছেন না। পাশাপাশি আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। ব্যানার পড়েছে, তার পাশেই তৃণমূলের নতুন করে প্রচার শুরু করছে গতকাল থেকে। তারা কিন্তু আবার স্টেট তৈরি করছে। ওটা তো বলে দিলাম, তারা হিন্দু ভোট কাটার জন্য করছে, আমি বলে দিচ্ছি। অর্জুন সিংকে কি নিয়ে বারবার এটা হচ্ছে, কি বলবেন? অর্জুন সিং যখন তৃণমূলে ছিলেন, বা যে কেউ, শুধু অর্জুন সিংজি নয়, যে কেউ যদি তৃণমূলে থাকে তাহলে তার কোনো দোষ নেই। আপনি খুন করে আসুন, আপনি আরজি করের আমাদের অভয়াকে খুন করে দিন, রেপ করুন, বোম ব্লাস্ট করুন, আপনার কোনো শাস্তি হবে না। আপনি তো তৃণমূলে ঝান্ডা ধরেছেন, আর এখন অর্জুন সিং চলে এসছেন বিজেপিতে, সুতরাং তার ওপর সমস্ত কেস আবার রিওপেন হয়েছে। কত কি এরা ইনভেস্টিগেশন করছে তো এটা তো আমাদের জানা আছে, কত কি তারা ইনভেস্টিগেশন করে। এরা সম্পূর্ণভাবে ভিন্ডিকটিভ রাজনীতি মুখ্যমন্ত্রী করেন, সেটাই করে আসছেন। আমাদের রামনবমী তো আজকে রামনবমী মিছিল হচ্ছে না, রামনবমী মিছিল তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আমাদের দেবদেবীর হাতে অস্ত্র, আমাদের প্রত্যেকটা দেবদেবী, হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে মিছিল হবে। আমাদের যখন ট্যাবলয়েড বেরোয় তখন সেই ট্যাবলয়েডের সামনে অস্ত্র ডিসপ্লে থাকে। আর কেন হবে না বলুন তো? একই রাজ্যে একই দেশে দুটো ধরনের নিয়ম। মোহারাম হলে তুমি তলোয়ার নিয়ে খেলা দেখাবে, লাঠি নিয়ে খেলা দেখাবে, অথচ হিন্দু হলে, পশ্চিমবঙ্গে হলে তুমি অস্ত্র দেখাতে পারবে না। একটু লজ্জা শরম রাখুন মুখ্যমন্ত্রী। যদি নিয়ম করেন তো মোহারামেও এক নিয়ম হবে, রামনবমীতেও এক নিয়ম হবে। আর যদি মোহারামে ছোড়ার খেলা দেখানো হয়, তলোয়ারের খেলা, তো রামনবমীতেও হবে। বিভিন্ন প্রান্তে দেখা যায় সবই তো। আজকে রামনবমী যারা বলছে যে রাম আমাদের নয়, রাম পশ্চিমবঙ্গের নয়, তাদেরকে আমি বলবো একটু পড়াশুনোটা করুন। যখন রাবণ বধ করতে গেছিলেন, যাওয়ার আগে অকাল বোধন করে মা দুর্গার পুজো করেছিলেন এই ভগবান পুরুষোত্তম রাম। মা দুর্গার পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ পূজা। আজকে সেই রামকে বলা হচ্ছে সেই রাম নাকি আমাদের নয়। তাই রাজনীতির জায়গায় আমাদের রামনবমী বা রাম পুজো যুগ যুগ ধরে হয়ে আসছে, আর এখনও সেইভাবেই হচ্ছে। এবং মানুষ একজোট হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে আমি যদি আমার পূজা আর্চা, আমার যে রীতি, সেগুলো যদি রীতিনীতিগুলো না রাখি, আমি যদি ভুলে যাই, তাহলে আমার এক্সিস্টেন্স ইজ অ্যাট স্টেক, আমার সার্ভাইভাল ইজ অ্যাট স্টেক। আমার বেঁচে থাকার জন্য আমাকে এগুলো করতে হবে, আদারওয়াইজ আমাকে কমপ্লিটলি কর্নার করে দেওয়া হচ্ছে। সেটা তো হতে পারে না যা বাংলাদেশে হয়েছে। তাই মানুষ বেশি বেশি করে সনাতনী হিন্দুরা আজকে রাস্তায় নামছে। 2016 সালে 10,000 টাকা বাজেট থাকলে এখন সেটা 1.5 লাখ টাকা, এটা কি মনে হয়? অসুবিধা নেই, সব কিছুর দাম বেড়েছে। মুখ্যমন্ত্রীর আলু পটলের দাম যদি বাড়িয়ে থাকেন, তাহলে উৎসবের দামও বাড়বে, সুতরাং সেই হিসেবে হবে। জিনিসপত্র তো দাম বেড়েছে। দিদি হুগলিতেও এসছে প্রচুর ফোর্স, কেন প্রয়োজন পড়ছে? কারণ আজকে তুষ্টিকরণের রাজনীতি করে উনি এই জিহাদি মুসলমানদের মাথায় তুলে রেখেছেন। আজকে সব মুসলমানরা তো আর এরকম নয়, রাষ্ট্রবাদী মুসলমানরা তো আর তারাও তো বলছে যে আমার সম্প্রদায়কে কি দিয়েছে, আমাদের সম্প্রদায়ের মুসলিম ছেলে মেয়ের চাকরি নিয়ে উনি কি দিয়েছেন, পড়াশুনো নিয়ে উনি কি দিয়েছেন, কি করেছেন। আজকে মেটিয়াবুরুজ যান, আজকে খিদিরপুর যান, এত নোংরা করে রেখেছে, এত নোংরা জায়গা যে বলার নয়, কোনো কাজই হয়নি। সুতরাং তারাও তো বুঝতে পারছে। আর ফোর্স নামিয়ে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন যে উনি
খুব আইন শৃঙ্খলা মেনটেন করতে চাইছেন, কিন্তু আমার মনে হয়, আমার যা সিক্স সেন্স বলছে যে 26,000 চাকরি গেছে, উনি এখন পাকে পড়েছেন। আমরা দাবি করেছি ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে পোড়া হোক। উনি যে ক্ষতি করেছেন, কিন্তু ওখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি রামনবমীতে দাঙ্গা লাগাতে পারেন, উনি সেই চেষ্টাই করবেন, বরাবর তাই করে এসছেন। ওনার ট্রেন্ড, ওনার যে পাস রেকর্ড সেটাই বলছে। কোনো জিনিস যেটা ঘটেছে উনি ব্যাকফুটে, উনি দৃষ্টি ঘোরানোর জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দেন। তাই জন্য আমি সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলমান এবং আমার হিন্দু ভাই বোনেদের বলবো, খুব সাবধান, ওনার ট্র্যাপে পা দেবেন না। উনি ঝামেলা করাতে চাইছেন, আমরা কিন্তু ঝামেলা করব না। একদম আশঙ্কা প্রকাশ করছি, একদম। আজকে যে এই ফোর্স নামানো হয়েছে আর এইসব মানে দেখনদারি, এগুলো সব আমাদের জানা আছে। আর এখন যেভাবে উনি 26,000 চাকরি গেছে সেটা নিয়ে যেভাবে আজকে বাংলার মানুষ ফুঁসছে, আজকে 23 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছিল। আমরা শুধু 26,000-এর কথা বলছি, আর 23 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ভবিষ্যৎ। আজকে যারা চুরি করেছে, যারা ঘুষ দিয়েছে, তাদের কথা আমি নয় ছেড়েই দিলাম। যারা যোগ্য, যারা 2016 থেকে আজকে এতদিন অবধি সংসার চালাচ্ছে, ইএমআই নিয়ে বসে আছে, লোন নিয়ে বসে আছে, বাবা মা পরিবার তাদের মুখে পানে চেয়ে রয়েছে, তাদের কি অবস্থা হবে? তার একমাত্র দায় হচ্ছে মুখ্যমন্ত্রী, ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে ঢোকানো হোক। আর যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, আর যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে কোন খেতকা মুলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি জেলে যেতে পারবেন না? তিনি যদি দোষ করে থাকেন তাকেও জেলে ঢোকানো হোক। সামনে আয় না, এদিকে আয়। বিভিন্ন হিন্দু সংগঠনের পাশাপাশি রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও একাধিক জায়গায় রামনবমী পালন করা হবে। চুচুড়াতে অসীম মজুমদার মিছিল করবেন, কলকাতাতেও হবে, এবং আজকে দেখা যাচ্ছে আরজেডির তরফে লালপ্রসাদের ছবি দেওয়া, রামের ছবি দেওয়া, রামনবমীর শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। কী বলবেন? রাজনীতিতেও রাম প্রাসঙ্গিক। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করে চলেছেন, যেভাবে ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন, এখন শেষকালে এসে রামনবমীর মিছিল করলে কোনো লাভ হবে না। দুর্গাপুজো করতে যখন দিচ্ছিল না জিহাদিরা এসে, তখন কোনো অ্যাকশন কি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী? যখন ফলতাতে মা লক্ষ্মীর মুখটাকে ভেঙে দেওয়া হয়েছিল, তখন কি পানিশমেন্ট হয়েছিল জিহাদিদের? যখন মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যখন কার্তিক পুজো করতে দিলেন না, আর মানে ঝামেলা লাগলেই সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেন, তার কি বিচার হয়েছে? প্রতিদিন যে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার চলছে, মোথাবাড়িতে শেষ যে দেখলাম আমরা, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হলো, কোনো কি শাস্তি হয়েছে? বরঞ্চ হিন্দু ভাইদেরকে ধরে ধরে আজকে কেস দেওয়া হয়েছে। হিন্দুদের কেস দেবেন আর মুসলমানদের তুষ্টিকরণ করবেন অন্যায়ভাবে। আজকে যদি কাজ দিয়ে করেন, আমাদের রাজনীতি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে শেষকালে এসে আর কয়েক মাস বাকি বিধানসভার ভোটের, এখন হিন্দু ভোটকে চাইছেন, হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, কোনো লাভ হবে না। বাংলার সনাতনী হিন্দুরা বুঝে গেছে যে কারা তাদের পাশে আছে। 10 বছর আগে এরকমটা ছিল না, প্রায় 2,500-এর বেশি শোভাযাত্রার যে আবেদন সেটা জমা পড়েছিল। যেমন হিন্দু সনাতনীরা হবেই তো। আজকে আমরা বাংলাদেশে যেটা দেখতে পেলাম এবং যেটা দেখতে পাচ্ছি, পেলাম তো নয়, পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট যেটা হচ্ছে আমরা তো দেখছি কীভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এবং একই জিনিস আজকে এখানে হচ্ছে, একই জিনিস। এবং হিন্দুরা বুঝে গেছে যে আর ওই সেকুলার কথা বলে লাভ নেই, একজোট হতেই হবে, ঐক্যবদ্ধ হতেই হবে। যদি বাঁচতে চান, বাঁচতে না চান অন্য রাজ্যে চলে যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ওই 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে চুপ থাকুন। আর যদি বাঁচতে চান মাথা উঁচু করে, যদি মনে করেন যে আপনার ছেলেমেয়েরা মাথা উঁচু করে এখানে বাঁচবে, আর নয়তো যদি মনে করেন যে এইভাবেই চলুক, আমার বাড়িতে তো কিছু হয়নি, আমার পরিবারের কিছু হয়নি, তাহলে অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যেই জিহাদিরা এসে আপনার চোখের সামনে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তানকে টানতে টানতে হিচড়াতে বাইরের মাঠে গিয়ে বা জঙ্গলে গিয়ে ধর্ষণ করবে। আপনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকুলারিজম করবেন। হ্যাঁ, শশীবাজার উদ্যোগে কলকাতায় অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছে। এতদিন তারা শুধু ঈদ পালন করেছে,
এতদিন তারা মুহররমের মিছিলে হেঁটেছে, তারা ইফতার করেছে, আমাদের কোনো অসুবিধা নেই, ইফতার ঈদ সব করতেই পারেন। কিন্তু যখন ধর্ম নিয়ে তুষ্টিকরণ করেন, যখন পাক সার্কাসে 4 জন মুসলমান ছেলে মোটরসাইকেলে করে যায় হেলমেট না পরে, তাদেরকে কেস দেওয়া হয় না, কিন্তু একই দোষী যখন হিন্দু ছেলেরা যাচ্ছে হেলমেট না পরে তাদেরকে কেস দেওয়া হচ্ছে। শুধু ধর্মের নিরিখে এই পশ্চিমবঙ্গ চলছে। আর নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রী আজকে তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন। সুতরাং এগুলো তো আমরা সহ্য করব না, আর বাংলার মানুষ এগুলো সহ্য করবে না। আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা উন্নয়ন চাই। আর 26-এ বাংলার মানুষকে বলবো একবার সুযোগ দিন, একটা বার। সিপিএমকে দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, তৃণমূলকে দিলেন, আমাদের 5টা বছর সুযোগ দিন। আমরা যদি কাজ না করে দেখাতে পারি আমাদের বাদ দিয়ে দেবেন, 5 বছর বাদে আবার ইলেকশন হবে, বাদ দিয়ে দেবেন আমাদের। কিন্তু 5টা বছর আমাদের সুযোগ দিয়ে দেখুন যে কারা উন্নয়ন কাকে বলে, কারা মোদিজির পার্টি দেখাতে পারে কিনা, আমরা দেখাতে পারি কিনা, একবার সুযোগ দিন। দেশ জুড়ে জাল ওষুধ না পশ্চিমবঙ্গ জুড়ে জাল ওষুধ? আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। পশ্চিমবঙ্গ জুড়ে জাল ওষুধ সেটা আমরা দেখতে পেয়েছি, কোথায় অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন দেওয়া হচ্ছে, জাল ওষুধ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি জানেন না? আজকে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছে পার্থ চট্টোপাধ্যায়, উনি জানেন না? ওনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে, উনি জানেন না? উনি কিছুই জানেন না। তাহলে 14 বছরটা ধরে মানুষকে বোকা বানিয়ে কেন সিটটাকে দখল করে বসে আছেন? ছেড়ে দিন, ছেড়ে দিলে হবে না। ওনাকে এই প্রত্যেকটা যে অ্যালিগেশন সেটাকে ফেস করতে হবে, কারণ ইনি জানেন আজকে যে জাল ওষুধ বানানো হচ্ছে আর 70-30 হিসেবে কালীঘাট আর কলকাতায় কোথায় পৌঁছচ্ছে উনি সব জানেন। জেনে শুনে আজকে শুধু টাকা তোলার জন্য এই সরকার চুপ করে রয়েছে। এর প্রতিটা জিনিসের জবাব বাংলার মানুষ দেবে 26-এ, অপেক্ষা করুন। চাকরি বাতিলের পরে এখন তৃণমূলেরই কিছু নেতা তারা বলছে পার্থ চ্যাটার্জি হচ্ছে লজ্জার, তার এই কাজ করা উচিত হয়। কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, ববি হাকিম সবাই বলছে। দেখুন, এটা ওনারা বলছেন নম্বর পাওয়ার জন্য। দলে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুতরাং তার হয়ে তো কথা বলার কোনো লোক নেই। পার্থ চট্টোপাধ্যায় দ্য সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন সেই সময়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একাই কোটি কোটি টাকার জালিয়াতি করেছে, শিক্ষা দুর্নীতি করেছে, এটা হতে পারে না। এটা একটা যৌথ ডিসিশন, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। পুরো ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, মমতা ব্যানার্জিকে জেলে পোড়া হোক, ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছেন। আজকে এজেন্ট যারা জেলাতে ছিল, যারা চাকরিগুলো বিক্রি করেছিল, তারা টাকাগুলো পাঠাতো পুলিশের গাড়ি করে। তো পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়িগুলো কার? মুখ্যমন্ত্রীর। পুলিশের গাড়িতে করে টাকা আসছে জেলা থেকে কলকাতায়, আর মমতা ব্যানার্জি কিছু জানেন না। তো সুতরাং উনি 7 তারিখে আবার নাটক করার জন্য ইন্ডোর স্টেডিয়াম যাবেন। ঠিক যেইভাবে আরজি করে ডাক্তারদের আন্দোলন উনি ঘোট পাকিয়ে দিয়েছিলেন গিয়ে, আমি তো কিছু জানি না, কে করেছে এটা আমরা দেখব, আমরা বিচার করব, ঠিক সেই পদ্ধতিতে উনি আবার 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাবেন এবং এই যারা শিক্ষা দুর্নীতিতে যারা এ হয়ে গেছে, যাদের জীবন শেষ হয়ে গেল, আজকে তাদের আন্দোলনটাকেও আবার শেষ করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো সতর্ক থাকুন। আর এই যে সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, হিস্ট্রিতে এরকম দেখা যায়নি। ভারতবর্ষের হিস্ট্রিতে, পশ্চিমবঙ্গের হিস্ট্রিতে এরকম দেখা যায়নি যে এইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ছেলেমেয়েদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়া। এই মুখ্যমন্ত্রীকে জেলে যেতেই হবে। দিদি, তৃণমূলের একটা অংশ বলছে, অভিযোগ করছে যে 16 সালের যে ক্যাবিনেটের কথা বলছেন আপনারা জেলে যাওয়া উচিত, সেটা তখন তো শুভেন্দু অধিকারী ছিল। দেখুন, 16 সাল থেকে হয়তো শুরু হয়েছে, কিন্তু আজকে দুর্নীতিটা কতদিন অবধি চলেছে? দুর্নীতি যে চলেছে আর আছে, এখানে তো আদালতের বিষয় রয়েছে। আমরা তো আদালতের ওপর তাকিয়ে রয়েছি। আমরা তো কাউকে এও করছি না, কারোর নামও বলছি না। আমরা চাইছি মুখ্যমন্ত্রী এর মাথা। আজকে পশ্চিমবঙ্গের গার্জেনটা কে? চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের ডিসিশন ছাড়া স্পেশালি পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়েছে। আমি ওদের দলের বিষয়ে আমি বলতে চাই না। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা পাতা যেখানে নড়ে না, সেখানে উনি বলছেন কোটি কোটি টাকার দুর্নীতি। আজকে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার।
আজকে উনি জানতেন না? হতে পারে না। তদন্ত হোক। আমরা তো আদালত তো বলেছে আজকে সুপার নিউমারির যে পদ উনি ক্রিয়েট করেছেন, কেন করেছিলেন? যারা এই দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। পরশুদিন যখন নবান্ন থেকে প্রেস কনফারেন্স করছেন তখন একবারও যারা যোগ্য তাদের কথা বললেন না, তখনও আপনি বলছেন মিথ্যে কথা। প্যারা 45 আপনি দেখবেন উনি বলছেন টাকা ফেরত দিতে হবে না। আপনি দেখেছেন তো? আপনারা প্যারা পড়ছেন, 45 নম্বর প্যারা, বলছেন দেখুন লেখা রয়েছে আদালত বলেছে টাকা ফেরত দিতে হবে না। না, ফেরত দিতে হবে। যারা টেন্টেড, যাদের প্রমাণ হয়ে গেছে তারা সাদা খাতা জমা করেছে, তাদের 12% সুদে তাদের ওই মাইনের টাকা, পুরো টাকা তাদের ফেরত দিতে হবে। যারা ঘুষ দিয়েছেন দোষ তো করেছেন, কিন্তু যাদেরকে টাকাগুলো দিয়েছিলেন আজকে তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের বাড়ি ঘেরাও করুন, ঘেরাও করে তাদেরকে বলুন। এক তো আপনার মানে পুরো ক্যারিয়ার নষ্ট করে দিল, তারপরে আজকে আপনার পুঁজি, সারা জীবনের পুঁজি দিয়ে আপনারা যে করেছেন, চাকরিগুলো পেয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত চান।